ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহু। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তয়স্তু। নারী জাগরণের পক্ষ থেকে যাদের আবেদনে বা অনুরোধে আপনাদের মুখোমুখি হওয়া, সেই সংস্থার সকল সভ্যোদয় এবং সভ্যাদের, বিশেষ করে সভ্যরাই আয়োজিত এই অনুষ্ঠানটি, তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথমেই যে কথাটি বলতে ইচ্ছে করছে, আজকের এই অনুষ্ঠানটি হওয়ার পেছনে বা আগের দিনের সাবজেক্টটি চয়েস করার পেছনে ঠাকুরের কি ইচ্ছে ছিল আমি জানি না। তবে এই যে সমস্ত তথ্যে ভরা আগের দিনের দক্ষিণেশ্বরের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম, সেই আলোচনা করতে গিয়ে আমার চিন্তা এবং ভাবনার অন্তর্দৃষ্টি অনেক গভীরে প্রবেশ করতে চাইছিল। সেই প্রবেশ করতে চাওয়াটি আপনাদের ইচ্ছা অনিচ্ছা এবং আমাকে আরো ভেতরে প্রবেশ করতে অনেক গভীর তথ্যের সন্ধানী করে দেয়। ফলে সেই অনুষ্ঠানটি একদিনে শেষ হওয়ার যোগ্য ছিল না। কারণ আমি যখন কোনো আলোচনা করার জন্য কোনো পড়াশোনা করি, আমার যে সাম্রাজ্য রয়েছে বিশেষ করে পড়াশোনা, সেই সাম্রাজ্যে যখন প্রবেশ করি, সেখানে একটা জিনিস কোথা থেকে এসেছে, কেন এসেছে এবং তার পেছনের ইতিহাসটা কি সেটা জানার জন্য আমার আগ্রহটা চিরকালই ছিল, আছে বা থাকবে হয়তো। সেটা হয়তো আপনাদের কাছে আমার পরিচিতি হয়তো অনেক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু সেখানে একটা জিনিস, আজকে আপনাদের আসলে আজকে পৌঁছাবার ইতিহাসটা সেইখানেই সার্থকতা। আগের দিনের ইতিহাস পড়তে গিয়ে এই ইতিহাসটার আরো বেলুড় মঠে পৌঁছাবার জন্য যে জার্নিটা, সেই বেলুড় মঠে যেতে পৌঁছাতে গেলে তার মাঝের পথটা আমার যদি সুগম না হয়, বেলুড় মঠে সঠিকভাবে পৌঁছাতে পারবো না। তাই ওই বেলুড় মঠে পৌঁছাতে গিয়ে আমি দেখলাম, আমরা দক্ষিণেশ্বরে শেষ করেছিলাম এবং নিবেদিতার ওই দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির একটি বিখ্যাত রচনার অংশ দিয়ে শেষ করেছিলাম। আমার সেটা পরিষ্কার মনে আছে। কিন্তু তারপরে আমরা দক্ষিণেশ্বর থেকে যে আজকে প্রসঙ্গটির নামকরণ হয়েছে বেলুড় মঠের ইতিহাস, বেলুড় মঠে পেছনে পৌঁছানোর ইতিহাস বা বেলুড় মঠে এই জার্নিটির যে উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছাবার যে ইতিহাস, সেখানে পৌঁছাতে গিয়ে আমাদের যে জায়গাগুলি অতিক্রম করতে হবে হার্ডিল রেসের মধ্যে, সেইগুলির মধ্যে রয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর যদি শ্রীরাম ও কৃষ্ণদেবের সাধন ভূমি হয়ে থাকে, তার নিজেকে রামকৃষ্ণে পরিণত হওয়ার ইতিহাস হয়ে থাকে, সেই ইতিহাসের ইতিহাস তাকে আমরা বলি। সেই ইতিহাসটির উত্তর ইতিহাস যদি বলি, ইতিহাসের যদি আরো বর্তমান এবং ভবিষ্যৎকে সামনে নিয়ে ভাবিকালের ইতিহাস রচিত হওয়ার যে প্রয়াস সেখানে যায়, তখন আমরা দেখব যে তার মাঝে অনেকগুলো জায়গা আমাদের অতিক্রম করে বেলুড় মঠে পৌঁছাতে হবে। আজকের বেলুড় মঠ শুধু বেলুড় মঠ নয়, এই তীর্থে পৌঁছাতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের 1883, 84, 85 শ্রীরামকৃষ্ণদেব যে ভাবিকালের বিশ্বের মানুষের কাছে একটা বার্তা হয়ে দাঁড়াবেন, ভাবিকালের তিনি একজন এমন দিক নিদর্শক হিসাবে প্রতিষ্ঠিত হতে চলবেন, তার জন্য যে ইতিহাসে তৈরি রয়েছে দেখবো 1881 খ্রিস্টাব্দের থেকেই শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করার বা তার জন্মদিন পালনের ইতিহাসটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ ভাবিকালে তিনি যে তার জন্মদিন জন্মতিথি মহোৎসব পালিত হবে, তার ইতিহাসটা রচিত হয়ে গেছে। সেটাতে আমি আজকে যাচ্ছি না, পরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন সংক্রান্ত অনুষ্ঠানে একটি আলোচনা করার বিষয় হয়ে থাকবে। তবে এটুকু জানিয়ে রাখি, 1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবকে তার ভক্তরা ওই দক্ষিণেশ্বর থেকেই তাকে বাধ্য করেছিল তার কাছ থেকে জেনে নিতে যে আপনার জন্মদিন কবে। শ্রীরামকৃষ্ণদেব গ্রাম্য ভাষায় তাদের ওই ভক্তদের, বিশেষ করে 1881 খ্রিস্টাব্দে
যখন তাকে বলা হয়, সেই সময় তার ভক্ত তো গুটি কয়েক ভক্ত ছিল, খুব বেশি ভক্ত নয়। সুরেন মিত্রি, রামদত্ত এইসব কিছু ভক্ত ছিল। তারা সব জোর করেন যে আমরা আপনার জন্মদিন পালন করব, আপনি বলুন আপনার জন্মদিনটি কবে। তিনি প্রথমে গ্রাম্য ভাষায় বললেন, আমার জন্মদিন জেনে তোদের কি হবে রে শালা, বলে তারপরে বলছেন, বাবারা বলে দ্বিতীয়ার চাঁদে আমার জন্ম, ফাল্গুনে দ্বিতীয়ার চাঁদে আমার জন্ম, শুক্লা দ্বিতীয়াতে তার জন্ম, সেটি তিনি বলছেন। সেই দিন থেকে তার ওই জন্ম দিনটি তিথিটি পালন হতে শুরু করে 1881 খ্রিস্টাব্দের পর থেকে। 1881, 82, 83 তার জন্মতিথি। প্রথমে 50 জন কীর্তনের দল সহ আস্তে আস্তে বাড়তে থাকে। 1884 সালে তার হাত ভেঙে যায়, আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে। 1884 সালে জন্মদিনটা বা জন্মতিথিটা যেই সময় হয়েছে, তার হাতে ব্যান্ডেজ, বলে এরকম হাতে ব্যান্ডেজ অবস্থায় কারো জন্মদিন পালন হয় নাকি, উৎসব হয় নাকি, হতে পারে। সবাই বলল যে এটা করা যায় না, এতে জন্মদিন পালন করা যাবে। তিনি কিন্তু খুব উৎসুক, আমার জন্মদিন পালন হবে না, তোরা কি করছিস, হাত ভেঙেছে বলে আমার জন্মদিন পালন করবি না। তখন বলছে হবে হবে, চিন্তা করবেন না, হবে। সেটা কবে হলো, তার জ্বরে হাত টাত তুলে দেওয়ার পরে সে বছর 25শে মে রবিবার দেখে, জন্মতিথির বাইরে একটি দিন রবিবার দেখে তার জন্মোৎসব অনুষ্ঠিত হয় দক্ষিণেশ্বরে। সেটা 1884 25শে মে। এই জন্মতিথির বাইরে তার একটা জন্মদিন বা জন্ম মহোৎসব পালন হলো। এর পরবর্তী কাল থেকে সেটা চালু হয়ে গেল, শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন জন্মতিথিটি পালন হবে, আর তার পরবর্তী নিকটবর্তী রবিবারটি তার জন্ম মহোৎসব হিসাবে সকলের জন্য পালিত হবে। সেটি এখন চলে আসছে, দেখুন। জন্মতিথি শুক্লা দ্বিতীয়াতে তার জন্মতিথিটি পালন হয়, মঠে, মিশনে, বিভিন্ন সেন্টারে আমরা পালন করি। আর ঠিক তার পরে রবিবারটিতে, নিয়ারেস্ট রবিবারটিতে জন্ম মহোৎসব পালিত হয়, দেখবেন সেটি এখন চলে আসছে। সেটি 1884 সালের পর থেকে শুরু হয়। এটি যার জন্ম দিবস, জন্মতিথি উৎসব পালন হয়ে আসছে এইভাবে। এইবার আমরা আমাদের আসল উদ্দেশ্যে যাই। আমরা আজকে একটা সুখবর দিই আপনাদের। এই তথ্য ঘাঁটতে ঘাঁটতে এই তথ্যটি আজকে বেলুড় মঠে আমরা পৌঁছাতে পারবো। সীমাদেবী সহ নিশ্চয়ই আপনাদের মনে আনন্দের সঞ্চার করবে এটি। কারণ এখানে যে জার্নিটা, দক্ষিণেশ্বর পরে আমরা যাব কোথায়? শ্রীরামকৃষ্ণ দেবের শরীর অসুস্থতাকে নিয়ে তাকে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া। কলকাতায় আস্তে আস্তে এই সংঘটা তৈরি হবে। তারপরে বড়রাম মন্দির, শ্যামপুকুর বাটি, কাশীপুর, তারপরে বরানগর, তারপরে আলমবাজার, তারপরে নীলাম্বর বাবুর বাগানবাড়ি, তারপরে বেলুড় মঠ। এই যে জার্নিটা, এটাকে ছোটখাটো জার্নি নয়। এখানে যা তথ্য রয়েছে, যা আমার চিন্তা ভাবনায় রয়েছে, সেখানে একটা বিশাল ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে একটু একটু করে আপনাদেরকে আমি সাথে করে নিয়েই এগোবো। সেখানে প্রথম যেটি হয়, শ্রীরামকৃষ্ণদেব 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝির পর থেকে, বিশেষ করে মাঝামাঝি কেন, একটু আগে থেকে যদি জ্যৈষ্ঠ মাসটা বলা যায়, সেই জ্যৈষ্ঠ মাসের যখন ওই শুক্লা ত্রয়োদশী, সেই সময় ওই যে আপনাদের পানিহাটির উৎসবের কথা মনে পড়বে। সেই সময় যাওয়ার আগে থেকেই তার একটা গলায় ব্যথা ভাব সঞ্চারিত ছিল। প্রথমে ভাবতাম ঠান্ডা লেগেছে, ওই স্যাঁতস্যাঁতে ঘরে থাকার জন্য হয়েছে। তার জন্য আসলে যে তার অন্য কোনো রোগ হয়েছে, সেটা তারা কেউ ভাবতেই পারতো না। কলকাতার বড় ডাক্তার, কাকে দেখানো হবে? তখন পর্যন্ত দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ির সাথে ওই আমাদের যদি রানী রাসমণির পরিবারের কথা দেখি, তাদের সকলেই, তাদের যে ফ্যামিলি ডাক্তার, তাকে দেখানো হয়েছিল, দক্ষিণেশ্বরে নিয়ে এসে দেখানো হয়। সেটি হচ্ছে মহেন্দ্রনাথ সরকার, হচ্ছে ওদের পরিবারের ডাক্তার। তাকে দেখানো হয় একবার। তিনি দেখে জিভটাকে এমনভাবে টেনেছিলেন, গলায় কি হয়েছে দেখার জন্য। শ্রীরামকৃষ্ণদেব পরে যখন বলছেন কলকাতায় গিয়ে বড় ডাক্তারকে দেখানো হবে, বলে আবার ওই সেই বড় ডাক্তার, গরুর মতো জিভটাকে টেনে ধরেছিল যে ডাক্তার, ওই আমার গরুর মতো জিভটাকে টেনে ধরে আমার খুব কষ্ট হয়েছিল। ওই রকম করে যেন কেউ না দেখে। যদিও তখন মহেন্দ্রনাথ সরকারকে তারপরে সাময়িকভাবে দেখানো হয়নি, কিন্তু কলকাতার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার তখনকার দিনে কিন্তু উনিই ছিলেন। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, তিনি দু রকমের মধ্যে বিশাল দক্ষতা অর্জন করেছিলেন। এই শ্রীরামকৃষ্ণদেব 1885 খ্রিস্টাব্দে কলকাতার দিকে রওনা হওয়া, তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া, সেটা হয় 1885 খ্রিস্টাব্দের, আমরা যদি দেখি 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দে
শ্রীরামকৃষ্ণদেবকে কলকাতায় নিয়ে আসা হয়। কোথায় নিয়ে আসা হয়? তার জন্য একটা ঘর ভাড়া দেখা হয়। বলরাম বসুর বাড়িতে রেখে বহুবার তিনি থেকেছেন, সঙ্গ করেছেন। কলকাতায় আসলে কারো বাড়িতে তিনি রাত্রিবাস করতেন না। একমাত্র বলরাম বসুর বাড়িতে রাত্রিবাস করতেন। কিন্তু এই সময়টায় যখন চিকিৎসার জন্য আনা হয়, বলরাম বসুর পরিবারের মানুষজনও, বিশেষ করে হরিবল্লভ বাবু, যে বাড়িটা কিনেছিলেন বলরাম বসুর বাড়িটা, সেই হরিবল্লভ বাবু তিনি খুব একটা শ্রীরামকৃষ্ণদেবকে পছন্দ করতেন না। কারণ তারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব কালীর উপাসক ১। আর মেয়েরা, বাড়ির মেয়েরা ঐরকম একজন মানুষের কাছে এসে সর্বন্তঃকরণে তারা এসে ওই ঠাকুর ঠাকুর করতে পাগল হয়ে যাবে। যে মেয়েরা তখন পর্দাশীল মানুষ, বাগবাজার বর্ধমান এলাকা, সেখানে মেয়েরা ওই ঠাকুরের গল্প শুনছেন, নাচ দেখছেন, তার কথা শুনছেন, তার সমাধি দেখছেন, এগুলো সবাই সঠিকভাবে নিতেন না। তাদের পরিবারের এটা ইতিহাস, যদিও সব দিক দিয়ে সবাইকে সেটা মনে একইভাবে আনন্দ নাও দিতে পারে। যেটা সত্য সেটা সত্য। সেখানে এই হরিবল্লভ বাবু খুব একটা পছন্দ করতেন না। বলরাম বসু বাড়িতে তিনি এসেছেন, বহুবার থেকেছেন, সঙ্গ করেছেন, ভক্ত সঙ্গ করেছেন এবং কোথাও রাত্রি কাটান নাই। কলকাতায় আসলে একমাত্র বলরাম বসুর বাড়িতেই রাত্রি কাটিয়েছেন। কোথাও অন্ন গ্রহণ করেননি। চা খেয়েছেন, অন্যান্য মিষ্টান্ন দ্রব্যাদি খেয়েছেন। কিন্তু বলরাম বসুর বাড়িতে রাত্রিও বাস করেছেন, অন্নও খেয়েছেন এবং শুধু অন্ন খাওয়া নয়, খাওয়ার পেছনে একটা ইতিহাস ছিল। তাদের বাড়িতে তাদের কুলদেবতা জগন্নাথ দেবকে তারা পুজো করতেন, তাতে অন্নভোগ নিবেদন হতো। সেই অন্ন শ্রীরামকৃষ্ণদেব পেয়ে আনন্দ পেতেন এবং বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। এটি তিনি বলতেন। তাই বলরামের অন্নটা তার বাড়িতে খেতে তার অসুবিধে ছিল না। এই বলরাম বসুর বাড়িতে এসে রাত্রিবাস করেছেন, থেকেছেন ঠিকই। কিন্তু চিকিৎসার জন্য থেকে ওখানে চিকিৎসা হবে এটা তার ভক্তরা মেনে নিতে পারেননি। তারা নিজের একটা ঘর দেখতে শুরু করেন। গঙ্গার ধারে কাশীমিত্তি শ্মশান ধারের কাছে ৩ জন কবিরাজ থাকতেন। সেই কবিরাজ তারা ৩ ভাই কবিরাজ। সেটি কুমোরটুলি অঞ্চলে বাস তাদের। এরা বিখ্যাত মানুষ ছিলেন। এই ৩ জন কবিরাজ, তারা ৩ ভাইয়ের মধ্যে ৩ ভাই প্রত্যেকেই লব্ধ প্রতিষ্ঠিত কবিরাজ। সেনবাড়ি, গঙ্গাপ্রসাদ সেন, অন্নদা প্রসাদ সেন, আরো একজন ভাই ছিল। টোটাল ৩ ভাই তারা কবিরাজ। এই কবিরাজ ৩ জন তারা কুমোরটুলিতেই থাকতেন, গঙ্গার ধারে, ওই কাশীমিত্তি শ্মশান ঘাটের কাছাকাছি। ওইখানে একটি বাড়ি ভাড়া নেওয়া হয় যাতে কবিরাজদের চিকিৎসাটা শ্রীরামকৃষ্ণদেব পছন্দ করতেন। সেই কবিরাজদের বাড়ির সামনে একটি বাড়ি ভাড়া পাওয়া হলো দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট। সেইখানে যে বাড়িটি দেখা হলো, একতলা বাড়ি, তার বাড়িতে ছাদ রয়েছে, শ্রীরামকৃষ্ণদেবের নিজা। সেখানে শ্রীরামকৃষ্ণদেব গিয়ে বাড়িটা দেখে তার বাহ, খুব ভালো বাড়ি এনেছো, কোথায় নিয়ে এসছো, দেখে এদিক ওদিক দেখতে দেখতে ছাদে চলে গেলেন। ছাদ থেকে দেখছেন, ও মা, সামনে দেখছে ধোঁয়া উঠছে। সামনেই কাশীমিত্তি শ্মশান ঘাট, মানুষকে দাহ করা হচ্ছে, গঙ্গা সামনে। এসব দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণদেব বলে উঠলেন, সে কি গো, আমার কি গঙ্গা প্রাপ্তির সময় হয়ে গেছে? তোমরা এখনই গঙ্গার ধারে আমায় নিয়ে চলে এলে। অথচ গঙ্গার ধারেই তিনি থাকতেন দক্ষিণেশ্বরে। দেখুন, তার বাড়িটা পছন্দ হয়। সবাই ভাবছে এটি যদি নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণদেবকে দেখাতে নিয়ে আসা হলো, তার চিকিৎসার জন্য তাকে রাখা হবে এখানে। বাড়িটা ভাড়া করছি আমরা ভক্তরা, আর তিনি পছন্দ করছেন না। তাদের একটু অভিমান হলো, মান হলো, সেগুলো তারা আলোচনা করছেন। এ ঘরে ঠাকুরের পছন্দ হচ্ছে না। সাথে সাথে ঘর দক্ষিণেশ্বরে, সেখানে সেই বাড়িতে থাকা, যেখানে তিনি ৩০ বছরের ১৫ বছর কাটিয়েছেন যে ঘরটিতে, তার আগে কুঠি বাড়িতে আরো ১৫ বছর কাটিয়েছেন, টোটাল ৩০ বছর কাটিয়েছেন দক্ষিণেশ্বরে গঙ্গার ধারেই। আর গঙ্গার ধারা থেকে নিয়ে আসা হলো, সে বলছে তার এখানে পছন্দ হচ্ছে না। সে বলছে এই বাড়িটি গঙ্গা প্রাপ্তি ঘটে গেল। এরকম অনেকে হাসাহাসি করতে শুরু করলো। শ্রীরামকৃষ্ণদেব দাঁড়ালেন, গামছাটা কাঁধে দিয়ে সোজা 26শে সেপ্টেম্বর সোজা হাঁটতে হাঁটতে ওখান থেকে কুমোরটুলির ভেতর দিয়ে একটি রাস্তা রয়েছে, হেঁটে গিয়ে বলরাম বসুর বাড়ির গেটে এসে পৌঁছালেন। সেখানে অপেক্ষা করছেন গিরিশ ঘোষ ছিলেন। তিনি ঢুকছিলেন বা ওইখানে দাঁড়িয়েছিলেন। তার পাশেই ১৩ নম্বর ঘোষপাড়া লেনে তার বাড়ি। তিনি ওখানে ঘোরাঘুরি করেন। তার পাশাপাশি প্রতিবেশীর মতো বলরাম বসুর বাড়ি। হরিবল্লভ বাবু কিন্তু গিরিশ ঘোষের পরিচিত মানুষ। এই বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব সোজাই তার অবারিত দ্বার বলেই তিনি যেন এসে গেছেন। গেটে ঢুকছেন গামছাটা কাঁধে দিয়ে। গিরিশ ঘোষ সেখানে দাঁড়িয়েছিল। তিনি বলে উঠলেন, এই বেশ ভালো, এটি বেশ নিজের বাড়ি। এই কথাটি বলে বাড়িতে ঢুকে গেলেন। গিরিশ ঘোষ সহ সবাই বললেন, তাহলে ওই বাড়িটি পছন্দ না, তোমরা অন্য বাড়ি দেখতে থাকো, তদিন এখানেই থাকো। তিনি ৭ দিন ওখানে কাটিয়েছিলেন। ২৬শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ১৮৮৫ খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে চিকিৎসার জন্য নতুন করে ওই ৭ দিন, তার জীবনের শেষ ৭ দিন বলরাম বসুর বাড়ির জন্য নির্ধারিত ছিল। সেটি তিনি যেন
শোধ করে গেলেন সেই ঋণটি। ৭ দিন বলরাম বসুর বাড়িতে কাটালেন। এটি তার শেষ আসা বলরাম বসুর বাড়িতে। ৭ দিন কাটালেন। কাটাবার পরে ইন দ্য মিন টাইম ওরা একটি ঘর খুঁজে পেলেন কোথাও। ততখানি প্রশস্ত ভালো বাড়ি না হলেও মোটামুটি শ্যামপুকুর বাড়ি যেখানে মাস্টারমশাই থাকতেন তার কাছাকাছি, তার স্কুলটির কাছাকাছি, মেট্রোপলিটনের কাছাকাছি এবং শ্যামবাজার ব্রাঞ্চের কাছাকাছি। মাস্টারমশাই আনন্দ পেলেন। সেখানে আরো একজন থাকতেন, আপনারা জানেন, উপাধ্যায় মানুষ, বিশ্বনাথ উপাধ্যায়, যিনি নেপালের রাজ পরিবারের। তিনিও শ্রীরামকৃষ্ণদেবকে খুব শ্রদ্ধা করতেন। তার একটা ইতিহাস রয়েছে, পরে বেলুড় মঠে পৌঁছাতে কাজে লাগবে। এই বিশ্বনাথ উপাধ্যায় নামটি মনে রাখবেন। তার কাঠগোলাতেই শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই বেলুড় মঠে তিনি কোনোদিন যাননি, কিন্তু কাঠগোলাতে গিয়েছিলেন। সেই জন্যই বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণদেব যেন আগেই পদধনু রজ হয়ে তার রজপুত হয়ে রয়েছে। এটার একটা ইতিহাস রয়েছে, সেগুলো পরের অনুষ্ঠানে আসবো আমরা। এখন দেখা গেল শ্যামপুকুর বাটিতে গোকুল ভট্টাচার্য বলে এক বিখ্যাত মানুষ, 85 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যাওয়া হলো কবে? সেটি হচ্ছে 1885 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি উপরে পৌঁছালেন, প্রশস্ত একটি ঘর, সেইখানে শ্রীরামকৃষ্ণদেব রাখা হবে। এই যে রামকৃষ্ণ সংঘের সংঘবদ্ধতা, যার দ্বারাই তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন বেলুড় মঠের দিকে একটি সংঘ নিয়ে, এ বিষয়ে ওই 85 নম্বর শ্যামপুকুর স্ট্রিটে যখন পৌঁছালেন, মাস্টারমশাই একমাত্র গিরিশ ঘোষ এবং সুরেন মিত্তি, যারা প্রথম থেকে তাকে অর্থ সাহায্য করে যাচ্ছেন, সমস্ত একটি ঘর ভাড়া দেয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মাকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বর থেকে। ওই ছোট্ট ঘর শ্যামপুকুর বাড়িতে যারা গেছেন দেখেছেন, সিঁড়ির উপরে ছোট্ট ঘরটিতে মা থাকতেন। মায়ের যেন চিরকাল এই ছোট ছোট ঘরে জীবিত হয়েছে। নহবতে হয়েছে, কাশীপুরে হয়েছে, আমরা দেখব ওই শ্যামপুকুর বাড়িতেও সিঁড়ির কোণে ছোট্ট রুমটি দেখলে মনে হবে এখানে কি করে একটা মানুষ থাকতেন। মা সেখানেই অ্যাডজাস্ট করে নিয়েছেন। এই যে সংসার, মেয়েরা যারা, বিশেষ করে আপনারা নারী জাগরণ সমিতি, মেয়েদের দ্বারা পরিচালিত, আপনারা মেয়েরাই সমস্ত দিক দিয়ে পারিবারিক সমস্ত ব্যাপারে আপনারা অনেক, যেখানে বিলাসিতা রয়েছে, যেখানে অনেক অর্থ সচ্ছলতা রয়েছে, সেখানেও যেমন সাবলীলভাবে আপনারা ঘর সংসারকে সাজিয়ে আনন্দে থাকতে পারেন। আবার যেখানে সংকীর্ণ জায়গা, অল্প খাবার দাবার, অল্প আপনাদের অর্থ সামগ্রী, সেখানেও আপনারা সাবলীলভাবে নিজেরা নিজেদের প্রয়োজনে, ইচ্ছাতে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে সেটাকে গুছিয়ে নেওয়ার অধিকারী আপনারাই কিন্তু পারেন। সেটা মেয়েরাই পারে সংসারকে সমৃদ্ধ করতে এবং সংসারকে আগলে রাখতে, এবং স্বল্পের মধ্যেও আপনারা আনন্দে কাটাতে পারেন। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। মেয়েরাই সেটি পারে। মেয়েদেরই জীবনের একটি অঙ্গ। মেয়েরা সমস্ত জায়গাগুলিকে নিজের মতো আপন করে নিয়ে তারা সেগুলিকে আনন্দের সন্ধান দেয়। সেখানে বেশি হলেও তাদের কষ্ট নেই, আর কম থাকলেও কষ্ট নয়। কারণ অ্যাডজাস্টমেন্ট, মেয়েদের জীবনের সবচেয়ে বড় গুণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যারা যত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারে সংসারে, তত আনন্দের, তত শান্তির ঠিকানা হয় বাড়িতে। মেয়েরা অন্তঃপুরের রানী, তারাই সংসারকে সমৃদ্ধ করে এবং সমস্ত অ্যাডজাস্ট করার ক্ষমতা তারাই। স্বামী হাজার হাজার টাকা রোজগার করলো, কিন্তু মেয়েরা যদি সেটিকে গুছিয়ে সংসার উপযোগী না করে রাখে, তারা উড়িয়ে দেয়, তাহলে সে সংসারে শান্তি থাকতে পারে না। এটি মেয়েদেরই একমাত্র দায়বদ্ধতা এবং কর্তব্য। তারা সংসারকে শান্তিতে আনন্দে রাখার, তারাই প্রকৃত উপযোগী এবং তারাই দায়বদ্ধ। এটি মাথায় রাখতে হবে। নারী জাগরণের এই কথাটি আমি আমি জোরের সাথে, আমি মহিলা না হয়ে এটি আমি উপলব্ধি করি। আমার পরিবার এবং অন্যান্য পরিবারগুলিকে শান্তিতে যখন থাকতে দেখি, তখন এগুলি আমাকে বারবার নাড়া দেয়। তাই সেটি করতে পারলাম আমারে। এই শ্যামপুকুর বাটিতে গিয়ে দেখব শ্রীরামকৃষ্ণদেবকে সমস্ত তথ্য তৈরি করা, মাস্টারমশাইকে বিভিন্ন জিনিস এনে দিতে বলা, সেগুলি সব শ্রীরামকৃষ্ণদেব করছেন। এবং আবার সেই মহেন্দ্রলাল সরকার, বিভিন্ন কবিরাজ আসছেন। ওই যে গঙ্গা প্রসাদ সেন, অন্নদা প্রসাদ সেন, তারা ৩ ভাই দেখছেন, চিকিৎসা করছেন। আরো প্রতাপ মজুমদার, ভগবান রুদ্র, এইসব রাখাল দাস বলে এইসব অনেক কবিরাজ ডাক্তার এসেছেন। যারা দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই রোগটি সারার নয়। অনেকে এটিকে বিভিন্ন নাম দিয়েছেন। কেউ বলছেন এটি ক্যান্সার হচ্ছে অনেক পরে, বিদেশি ডাক্তাররা বলেছেন।
ওটস সাহেব বলে একজন বিখ্যাত ইংরেজি ডাক্তার, মেডিকেল কলেজের সুপার ছিলেন, ডায়েরেক্টর হয়েছিলেন পরবর্তীকালে। সেই ওটস সাহেব শ্রীরামকৃষ্ণ দেবকে দেখেছিলেন। তারও মহেন্দ্র সরকারের থেকেও ডাক্তারের ভিজিট কম ছিল কিন্তু। মহেন্দ্রলাল সরকার তখনকার দিনে বিখ্যাত ডাক্তার। সব ১৬ টাকা তার ভিজিট ছিল, ৩২ টাকা ছিল, শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে ১৬ টাকা নিতেন। এই ডাক্তার মাস্টারমশাই গিয়ে দিনের পর দিন তার বাড়িতে গিয়ে বসে থাকতেন হত্যা দিয়ে তাকে চিকিৎসা করার দেখাবার জন্য। এই রোগটিকে কবিরা এটা বলতেন এটি রোহিণী রোগ, রোহিণী নাম দিয়েছিলেন। আর ইংরেজরা ক্লার্জি ম্যান থ্রোট বলে এই রোগটির নাম দিয়েছিলেন। পরবর্তীকালে এটিকে বিদেশে ভাষায় ক্যান্সার রোগ বলা হতো। সেটি শ্রীরামকৃষ্ণ দেবকে জানানো হয়নি সেইভাবে। গলরোগ বলা হয়েছিল, বরফ খেতে ভালোবাসতেন, বরফ খাওয়ানো হতো, বিভিন্ন খাবার খাইয়ে তাকে করাতো, কিন্তু লাস্টের দিকে শান্তিপুর বাড়িতেও তার খাবার জায়গাটা খুবই এমনভাবে অপ্রশস্ত হয়ে গেছিল, সেখানে কিছু খেতে গেলে তার কষ্ট হতো, সেগুলো জানতে দিতেন না। তিনি ওই কালীপ্রসাদ ঘোষ, দানাকালী যাকে বলা হতো, সেই দানাকালী শ্রীরামকৃষ্ণ দেবের জন্য সুজির পায়েস করে এনে তাকে দিতেন, সেই প্রসাদ সকলে পেতেন। সেখানে অনেক ইতিহাস, নটি বিনোদিনী ওখানে এসেছেন তার ছদ্মবেশে, সবাইকে সেখানে দেখতে দেওয়া হতো না। স্বামী নিরঞ্জনানন্দজি লাঠি নিয়ে বসে থাকতেন, ভেতরে কাউকে উপরে সিঁড়ি দিয়ে উঠতে দেবেন না। সেখানে নটি বিনোদিনী দুবার চেষ্টা করেছিলেন, ভক্তরা যখন ঢুকতে দেয়নি, তখন কালী প্রসাদ ঘোষ, ওই দানাকালী, তিনি গিরিশ ঘোষের খুব বন্ধু ছিলেন, তিনি তাকে পরামর্শ দিলেন, তুমি যদি সাহেব সেজে যেতে পারো তাহলে শ্রীরামকৃষ্ণ দেবের ওই সেবকরা তোমাকে ছেড়ে দেবে। তখন এই বিনোদিনী দেবী তিনি সাহেবের পোশাক পরে ঢুকে গেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে চিনতে পেরেছিলেন, সেই ইতিহাস অন্য। এই সমস্ত সেখানে আরো অনেক ঘটনা ঘটে। সুরেন মিত্তির বাড়িতে কালী পুজো, দুর্গা পুজো সব শ্রীরামকৃষ্ণদেব অন্তর্দৃষ্টিতে সেগুলো দেখেছেন। স্থূল শরীরে তিনি থেকেছেন, কিন্তু সূক্ষ্ম শরীরে ওই সুরেন মিত্তির বাড়িতে দুর্গাপুজো গিয়ে পৌঁছে গেছেন, তাকে তিনি উপস্থিতি জানিয়ে দিয়েছেন। সেসব ঘটনা ওখানে ঘটেছে। আবার গিরিশ ঘোষের দ্বারা ৬ই নভেম্বর ১৮৮৫ খ্রিস্টাব্দে কালী পুজোর দিনে গিরিশ ঘোষ কালী পুজোর নামে সমস্ত যে ব্যবস্থা মাস্টারমশাই করেছেন, সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে কালী রূপে গিরিশ ঘোষ পুজো করে ফেলেছিলেন। সেই ইতিহাস। কালী পুজোর রাতে আজও শ্যামপুকুর বাড়িতে কালী পুজো হয় শ্রীরামকৃষ্ণদেবকে পুজোর মাধ্যমে। সেই ইতিহাস এখন ইতিহাস নয়, এখন বর্তমান হয়ে রয়েছে। এখনো দেখবো ওখানে ডাক্তার তাকে দেখছেন, চিকিৎসা করছেন, সবাই ডাক্তাররা পরামর্শ দিলেন আর এর থেকে আরো কিছু খোলামেলা জায়গায় তার চিকিৎসা করতে নিয়ে যাওয়া উচিত। আমরা দেখবো কলকাতাতে বলরাম বসুর বাড়ির পর থেকে শ্যামপুকুর বাড়িতে স্বামী বিবেকানন্দ তার অন্যান্য গুরু ভাইদের সকলকে, গৃহী এবং সন্ন্যাসী ভক্তদের তখনও পর্যন্ত এক অবস্থান। তাদের মধ্যে তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে কে সত্যিকারের শ্রীরামকৃষ্ণ দেবের পার্ষদ হওয়ার যোগ্য। ভাবী কালে তারা সন্ন্যাসী রূপে ত্যাগী সন্তানের ধারক বাহক হবেন। একটি যে সংঘ তৈরি হবে তার দানা বাঁধতে শুরু করেছিল শ্রীরামকৃষ্ণ দেবকে সেবার মাধ্যমে নরেন দত্ত, সেটির তিনি সন্ধানকারী বলা যেতে পারে। সমস্ত পার্ষদদের তিনি একে একে তার দায়িত্ব দিয়ে রাত জেগে কারা কারা দায়িত্ব পালন করবেন, সেবা করবেন, সেগুলিকে তিনি সংঘবদ্ধ করছেন। নিজের বাড়িতে থেকে যাতায়াত করছেন। তার বাড়িতেও সমস্যা। তখন জানেন তার বাবা মারা গেছেন। তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো নেই অর্থনৈতিক দিয়ে। তার ব্যবস্থা অনেকগুলি মামলা চলছে, তাই বাড়িতেই বড় ছেলের ভূমিকায় তাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু তার সাথে সাথে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক এই সংঘ যে তিল তিল করে তৈরি হচ্ছে, গড়ে উঠছে, ভিত্তিপ্রস্তর তৈরি হচ্ছে, তার ভিত্তি কিন্তু স্বামী বিবেকানন্দ নিজ হাতে তৈরি করছেন। সেটি দেখার মতো। পার্ষদদের ডেকে ডেকে এক একজনকে দায়িত্ব দিচ্ছেন এবং যারা যারা রাত্রিবাস করছেন তারাই পরবর্তীকালে সাধু হওয়ার যোগ্য বা ত্যাগী সন্ন্যাসী হওয়ার যোগ্য। আমরা দেখব ৭০ দিন শ্রীরামকৃষ্ণদেব ওই বাড়িতে থাকার পর ডাক্তার বললেন আর একটু খোলামেলা জায়গায় তাকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হলো কাশীপুরে। কাশীপুরের জন্য মোহিনীমোহন চক্রবর্তী বরানগর অঞ্চলের বাসিন্দা, তিনি ভক্ত হিসাবে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসা যাওয়া করতেন। তিনি শ্যামপুকুর বাড়িতেও আসতেন। শ্যামপুকুর বাড়িতে আর একজন মানুষ, বিখ্যাত মানুষ, বিজয় কৃষ্ণ গোস্বামী আসতেন। তার ভীষণ ভূমিকা রয়েছে। আপনারা দেখবেন অক্টোবর মাসের ২৫শে অক্টোবর ১৮৮৫ খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে অবতার রূপে প্রমাণ করে শুধু নয়, সেটি তিনি বলেই দিয়েছিলেন সেদিনে।
ঢাকাতে গেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে বারবার স্মরণ করছেন। ইনি যে অবতার, অবতারকে যে সত্যিই স্মরণ করে, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে, যিনি আমাকে স্মরণ করবেন, তাকেও আমি স্মরণ করতে বাধ্য। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে, আমার কথা ভাবে, যে আমার কথা চিন্তা করে, সে আমার ঐশ্বর্য লাভ করবেই করবে। এইটি যেন মূল মন্ত্রের মতো বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঢাকায় গিয়ে তার চিন্তা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব শরীর খারাপ দেখে এসেছি, কেমন আছেন? এই মানুষটা বড় ভালো মানুষ। তিনি আমার মনের মতো মানুষ। আমার হৃদয়ে মনে সর্বদা একটা জায়গা করে নিয়েছেন। যেমন গিরিশ ঘোষের মতো। মধুমাতাল গিরিশ ঘোষ একদম শ্রীরামকৃষ্ণদেবকে নিজের পাঁচানার বিশ্বাসে পরিণত করে দিয়েছিলেন। এই বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকা থেকে যখন এরকম ভাবছেন, তিনি চিমটি কেটে দেখছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব তার সামনে এসে হাজির। তার সাথে কথা বলছেন। এটা কি করে সম্ভব? ঢাকাতে তিনি কি করে আসলেন? চিমটি কেটে দেখছেন আমি স্বপ্ন দেখছি না সত্যিকারের দেখছি। তিনি সত্যিকারের দেখেছেন, অনুভব করেছেন, ফিরে এসে ভক্তদের সামনে হাসাহাসি হচ্ছে। ঢাকায় কি দেখে এলেন, কেমনভাবে কাটিয়ে এলেন, তীর্থ করে এলেন, ঘুরে এলেন। এইসব আলোচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব মুচকি, মুচকি হাসছেন। উনি তো সকল জানেন সমস্ত ব্যাপারগুলো অন্তর্যামী। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, আর কোন তীর্থের প্রয়োজন নেই। যা ঘুরে এলাম, যা দেখে এলাম, যা অনুভব করলাম, কোথাও বা ১ আনা, কোথাও বা ২ আনা, কোথাও বা ৪ আনা। কিন্তু এখানে পূর্ণ ১৬ আনা। শ্রীরামকৃষ্ণদেব হাসছেন। ২৫শে অক্টোবর ১৮৮৫ বিজয়কৃষ্ণ গোস্বামীর অনুভূতি আমাদের সমগ্র মানব জাতিকে এক নতুন বার্তা পৌঁছে দেয়। এই যে ত্যাগী সন্ন্যাসীরা সংঘবদ্ধ হচ্ছে, কাশীপুরে গিয়ে আরো সংঘবদ্ধ হবে। আমরা দেখব পৌষ মাস চলে আসবে। ৭০ দিন কাটিয়ে ১১ই ডিসেম্বর ১৮৮৫ খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবকে ওই মোহিনীমোহন চক্রবর্তী যে বাড়িটি দেখলেন ৯০ নম্বর কাশীপুর রোড, ৮০ টাকা ভাড়া, সুরেন মিত্র দেবেন। অনেকটা জায়গা, ১৫ বিঘের মতো জায়গা। সেই ১৪ বিঘের মতো জায়গা। সেই ১৪ বিঘে জায়গাতে সামনে বাগান, প্রশস্ত জায়গা, ঘেরা প্রাচীর দেয়া, সামনে দুদিকে ২টি পুকুর রয়েছে। অসাধারণ জায়গা। এই খোলামেলা পরিবেশটি শ্রীরামকৃষ্ণ দেবের মতো রোগীর প্রয়োজন। তাই তাকে নিয়ে গেলেন। ওই কাত্যায়নী দেবী, ওখানকার জমিদার, তার বাড়ি, তার জামাতা স্বত্বাধিকারী গোপালচন্দ্র ঘোষ, কাত্যায়নী দেবীর জামাতা, তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন কাত্যায়নী দেবীর পক্ষে। তিনি ওই বরানগর অঞ্চলের বাসিন্দা ছিলেন। তারা ওই বাড়িটি ভাড়া দিয়েছেন ৮০ টাকাতে, সেটা সুরেন মিত্র দেবেন। গোপালচন্দ্র ঘোষ তার স্বত্বাধিকারী জামাই সেটি সই করেছেন কাগজ। ৯০ নম্বর কাশীপুর রোড, সেই রাস্তার উপরেই বাড়ি। সেই বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবকে আনা হলো। তিনি ওখানে ২৪৮ দিন কাটিয়েছেন আমৃত্যু শ্রীরামকৃষ্ণদেব। শরীর যাহা পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেব ওখানে কাটিয়েছেন। আপনারা সেই ইতিহাস জানেন। সংঘবদ্ধ ওখানে হচ্ছেন, যেটি হয়েছে সেসব ঘটনাগুলি ওখানে ঘটেছে। শ্রীরামকৃষ্ণদেব নিজেই ওখানে দেখব সকলকে ডেকে, ডেকে বলছেন, বিশেষ করে নরেনকে, সংঘবদ্ধ হওয়ার যে নায়ক, নেতা, সে সব দিন থাকছে না। সমস্ত কিছু অর্গানাইজ করে দিচ্ছেন। কে থাকবেন না দেয়। মা এসেছেন, মায়েরও থাকার ব্যবস্থা হয়েছে। নিচের ছোট্ট বাঁদিকের ঘরটিতে রান্নাশালা সহ মা সেখান থেকে খাবারপত্র দিচ্ছেন। মা পড়ে গিয়ে হাত ভেঙে গেলেন, পা ভেঙে গেলেন। তাকে ওই চাঙারির মতো একটি বড় জায়গার মধ্যে নিয়ে তাকে ঠাকুরকে দর্শন করে নিয়ে যেতে হতো। যে ঠাকুরের কষ্ট হচ্ছে, তাকে দেখতে পাচ্ছেন না, সে অসুস্থ, সে নেই, কে তার সেবা করবে? তার চিকিৎসা করে তার সেবা আগে করতে হবে। মাকে আগে শরীর সুস্থ করতে হবে, নাহলে আমাকে যদি দেখবে। এসব গ্রাম্য মহিলাদের মহিলা কেন্দ্রিক যেসব পুরুষ পরিবার থাকে, তারা যেগুলি ভাবে না, একদম গ্রাম্য ভাষায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এরা আর কদিন দেখবে, এই আমাকে দেখবে। এইসব বিভিন্ন ঘটনা ঘটছে ওখানে কাশীপুরে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, তিল, তিল করে স্বামী বিবেকানন্দ তার ওই ত্যাগ ৩ টি ঘর ওখানে রয়েছে, নিচের ঘরে যে দেখা যায়। একটিতে, মাঝের ঘরটিতে গৃহী ভক্তরা থাকবে, যখন এসে থাকবে।
আর সাইডের ঘরটিতে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, যারা রাত্রি দিন এক করে যারা ঠাকুরের সেবা করছে তারা থাকবে। এবং সামনের ঘরটির কর্নারের দিকে যে ঘরটি, যেখানে মায়ের ছবি সাজানো রয়েছে কাশীপুরে, সেটিতে মা থাকতেন, তৈরি করতেন। সেই বাড়িতে উপরের দোতলাতে প্রশস্ত ঘরে শ্রীরামকৃষ্ণ দেবের মেলা বিছানা করা হতো। এখনো সেই শ্রীরামকৃষ্ণের ঘরটিতে মেলা বিছানা রয়েছে। যদিও মাঝে বহুদিন কিন্তু ওই বাড়িটি শ্রীরামকৃষ্ণের সঙ্গের বাইরে চলে যায়। ওটি ছেড়ে দিয়েছিলেন 31শে আগস্টের পরে, 1886 খ্রিস্টাব্দে সেই মাসটির পরে বাড়িটি ছেড়ে দেওয়া হয়। বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে প্রত্যেকের বাড়ি ফিরে যেতে হয়েছিল। সেই ইতিহাস আপনাদের সকলে জানা আছে। শ্রীরামকৃষ্ণ দেবের ওখানে সেবা হচ্ছে, এক একটি ঘটনা, সেই ঘটনাগুলি ভারী সুন্দর। সেটি হচ্ছে 1886 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর আমরা দেখব। 1886 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বরে আমরা যাচ্ছি কেন, তার অনেক আগে, এই যে জানুয়ারি মাস থেকে এক একটি ঘটনা ঘটছে। 1 জানুয়ারি তারা এসেছেন 11ই ডিসেম্বর ওখানে। একটু কখনো ভালো কখনো খারাপ ডাক্তাররা বিভিন্ন ডাক্তার দেখছেন। তারপরে একজন বিখ্যাত মানুষ, তার নাম ওই অঙ্কুর দত্ত, তার পরিবারের বউবাজারের বিখ্যাত মানুষ, খুব নামজাদা মানুষ অঙ্কুর দত্ত, তার পরিবারের রাজেন্দ্র দত্ত, ইনি তখনকার দিনে ওই মহেন্দ্রনাথ সরকার তার একদম শিষ্যের মতো বললে ভুল হবে। চিকিৎসা বিজ্ঞানে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা তার বিশেষ নাম, কিন্তু সর্বদা তিনি সম্মান করতেন মহেন্দ্রনাথ সরকার। তিনি সম্পর্কে গিরিশ ঘোষের ভাই অতুল ঘোষ, অতুল ঘোষের বন্ধু ছিল। তিনি ওই শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে কলকাতাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন এবং ভক্তরা তাকে নিয়ে একটা নতুন উন্মাদনা, তার চিকিৎসার জন্য তারা শ্যামপুকুর বাটি, তারপরে কাশীপুরে নিয়ে গেছে। সেই রাজেন দত্ত তিনি অতুল ঘোষকে বললেন, বন্ধুকে, যে তোমাদের ওই রামকৃষ্ণ পরমহংসকে আমি চিকিৎসা করতে পারি, যদি আমাকে মহেন্দ্রলাল সরকার একটু অনুমতি দেয়, আমি নিজে একটা ওষুধ তৈরি করে ওনাকে খাওয়াবো, সেটাতে কিছুটা কাজ হতে পারে। মহেন্দ্রলাল সরকারকে জানানো হলো। রাজেন চিকিৎসা করে ভালো, তো রাজেন তো আমার ভালো ছাত্র, ভালো পড়াশোনায়, ওকে সম্মতি দেওয়ার কি, যে নিজে এসে চিকিৎসা করুক, আসতে চাই, আমরা তো অনেকদিন ধরে করছি। রাজেন দত্ত গেলেন, গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে লাইকোপেডিয়াম 200 বলে একটি ওষুধ দিলেন। সেই ওষুধটি শ্রীরামকৃষ্ণদেবকে অনেকটা ভালো করেছিল, কিছুদিন ভালো ছিলেন, সেটা সবাই লক্ষ্য করছিল। কিন্তু যে রোগটি হয়েছে বললাম, ক্লার্জিম্যান থ্রোট, রোহিণী, ক্যান্সার, যাই বলুন তাকে, সেটি যে মানুষের চরম অবস্থার শেষ অবস্থা, সেটা সবাই জানে। আমরা একটা ঘটনা ভীষণভাবে বলা দরকার। সেখানে সুবোধানন্দজির একটা ঘটনা রয়েছে। সুবোধানন্দজি যখন ঠাকুরের কাছে কাশীপুরে যেতেন, ঠাকুর তাকে বলছেন যে, কিরে সুবোধ, ভালো আছিস তো? তুই বড় আসিস না। বলল, কি করে আসবো, তুমি যে অবতার, সেটার অবতারত্ব কিছু দেখাচ্ছ না। বলে, কি দেখতে চাস তুই? তুমি নিজে একটু বলো না, তুমি সেরে যাবে, তোমার এই অসুখ সেরে যাবে, তুমি ইচ্ছে করলেই পারো তোমার অসুখটা সারিয়ে দিতে, তুমি চেষ্টা করো, ঠিক সেরে যাবে। তুই ঠিক বলছিস, চেষ্টা করব। তুই জানলি কি করে? বলল, আমি জানি, তোমার সাথে সঙ্গ করতে করতে আমি এটা বুঝতে পেরেছি, তোমার সেই ক্ষমতা রয়েছে, তুমি পারবে, তুমি করে দাও। তখন বললো, এটা যে তুই জানিস, আগে বল, এটি কাউকে বলবি না। বললো, কেন? বললো, না, শোন তাহলে। আমি বারবার ভেবেছি, জেনেছি, শরীর যখন ধারণ করে এসেছি, রক্ত মাংসের শরীর, এসেছি যখন, যেতে আমাকে হবেই। রোগে কষ্টে ভোগে আমাকে ফিরে যেতেই হবে, কারণ আমি অবতার। তোরা চিনে ফেলেছিস, জেনেছিস, ঠিক আছে, কিন্তু অবতার হই যাই হই, প্রথমে আমি মানুষ। মানুষের সমস্ত গুণ দোষ সমস্ত নিয়েই মানুষ তৈরি হয়। তার রক্ত মাংসের মধ্যে মল মূত্র সমস্ত নিয়েই তাকে থাকতে হয়, সেই নিয়েই আমি এসেছি। অতএব আমাকে ফিরে যেতেই হবে। তবে তোকে একটা কথা বলছি, তুই এটি দয়া করে কাউকে বলবি না। আমি রক্ত মাংসে ভরা এই শরীরটির মধ্যে আমি আর থাকতে চাই না। ঠাকুর নিজে কি বলেছিলেন, আমি যেদিন যাব হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, তার জন্য তিনি তৈরি হচ্ছেন। এবারে দেখা যাবে 1 জানুয়ারির ঘটনা আপনারা জানেন, কল্পতরু হয়েছেন, সকলকে তার অবতারত্বের সন্ধান দিয়েছেন।
হয়তো 1 জানুয়ারি নিয়েই একটা এপিসোড করা যেতে পারে, একটা কেন 2-3টে করে দেওয়া যেতে পারে। কিন্তু এই 1 জানুয়ারিতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোতে আমি পুরো যাচ্ছি না। 1 জানুয়ারি আমার অনেক অনুষ্ঠান রয়েছে টিভিতে, প্রতি বছরই 24 ঘন্টা চ্যানেলে 2 ঘন্টা ধরে বক্তব্য রাখতে হয়। সেগুলো আপনারা শুনে নেবেন হয়তো। প্রতি বছর থাকে 24 ঘন্টা চ্যানেলে 2 ঘন্টা ব্যাপী থাকে। ওই বিশ্লেষক হিসাবে থাকে। সেখানে কে তারা এসে কে কি পেয়েছিল, সকলকে তার ঐশ্বরীয় শক্তির সঞ্চারটুকু করে দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার যে উপকারিতা, যে প্রয়োজনীয়তা, যে সার্থকতা, সেগুলি শ্রীরামকৃষ্ণদেব নিজে স্বয়ং 1 জানুয়ারি সেটার উন্মুক্ত করে দিয়ে গেছেন। সেগুলো আমরা জানি। সেই ইতিহাস আমাদের জানা আছে। একজনের নাম ছোট্ট করে খালি বলি, নবগোপাল ঘোষ, হাওড়াতে। তার ঘটনাটি অবশ্যই বলা দরকার। তিনি পরে আসবেন আমাদের চরিত্রে। আজকের অনুষ্ঠানে ভেবেছিলাম তাকে দিয়ে শেষ করব। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আমরা। সেই কাশীপুরে 11ই ফেব্রুয়ারি নরেন দত্তকে আস্তে, আস্তে তিল করে তিনি সঙ্ঘবদ্ধের সঙ্ঘনায়ক করে দেবেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের বার্তাবাহক তিনি হবেন। সকলকে নিয়ে তিনি একভাবে কাটাবেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন যে, "তোকে সমস্ত দায়িত্ব নিতে হবে। এই ত্যাগী সন্তানদের, ত্যাগী ছেলেগুলির দায়ভার তোমাকে নিতে হবে। সেই জন্যই পৃথিবীতে আমার আসা আর তোমাকে নির্দেশ করে দেয়া, দিক নির্দেশক। তাই তোমাকে আমি এনেছি।" শ্রীরামকৃষ্ণদেবকে তিনি বলছেন এবং তিনি কাগজে লিখে দিলেন কাঠকয়লা দিয়ে। নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। ব্রহ্মময়ী, প্রেমময়ী, ব্রহ্মময়ী বলে তিনি লিখে দিচ্ছেন। কি জ্ঞান দেবেন, কি শিক্ষা দিবেন? 1886, 1893 চিকাগোতে বক্তৃতা। তার ইঙ্গিত বহন করে নরেন শিক্ষা দেবে, ঘরে বাইরে যখন হাঁক দেবে। এটাকে মেলাবার চেষ্টা করুন। শ্রীরামকৃষ্ণদেব 7 বছর আগে কি করে এই সিদ্ধান্ত নিজে নিলেন বলে দিলেন। সবচেয়ে মজার ব্যাপার, যখন কাশীপুরে সংঘবদ্ধ হচ্ছে, ত্যাগী সন্ন্যাসীরা কোথায় থাকবে, খাবে সেসবের ব্যবস্থা হচ্ছে। সুরেন মিত্তি পয়সা দিচ্ছেন, রাম দত্ত পয়সা দিচ্ছেন, বলরাম বসু পয়সা দিচ্ছেন, মাস্টারমশাই পয়সা দিচ্ছেন। সংসার চলছে সেখানে। ঘর ভাড়া সুরেন মিত্তি একাই দিচ্ছে। সমস্যা দেখা দিল। ওরা জবধার করছে, তপস্যা করছে, নিজেরা আনন্দ করছে, বিভিন্নভাবে কীর্তন করছেন, রাত জেগে সারা রাত তপস্যা করছেন, অগ্নিকুণ্ড শীতকালে জ্বালিয়ে দক্ষিণেশ্বরের মতো তারা বিভিন্নভাবে সাধুর ভজনে মত্ত রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব তাতে আনন্দ পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন যে তার সঠিক সিদ্ধান্ত, তার সঠিক চিন্তা ভাবনাগুলির যেন প্রস্রবিত ধারা কাশীপুরে সঠিকভাবেই বয়ে চলেছে। তাই তিনি আনন্দে তাদের সাথে তার ভেতরের কষ্টটা বুঝতে দিচ্ছেন না। তার যে ক্যান্সারের যে জ্বালা যন্ত্রণা, যারা ক্যান্সারে ভোগে তারাই বোঝে ভেতরে কি কষ্ট, যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণদেবের মুখ দেখলে একবারও সেটি বোঝা যায় না। ওই আস্তে, আস্তে যখন সংঘবদ্ধ হচ্ছে, তখন রাত দিন করে সেবা করছেন। রামদত্ত হঠাৎ একদিন তিনি একটা খাতা রেখেছিলেন। হিসাব করে কে কি খরচ করছে, কত টাকা খরচ হচ্ছে, মাসের শেষে তার আয় ব্যয়ের হিসাব। সবাই দেখতেন খাতাটা। একদিন একটু বেশি খরচ হলে সে চিৎকার শুরু করে দিতেন রামদত্ত। কি করে খরচ হয়? তোমরা সব ঘর ছেড়ে এসেছো, অল্প খাবে, অল্প অর্থ ব্যয় করবে, নিজেদের পয়সা নয়, অপরের পয়সা দিচ্ছে, সাহায্য করছে, এইসব কথা বলে তাদেরকে ভীষণভাবে পীড়া দিতেন। লাটু মরে দুঃখ করতেন। শ্রীরামকৃষ্ণদেবকে বলতেন। একদিন হয়েছে কি, তারা একটু বেশি পরিমাণ কিছু খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। হয়তো মাংস খেয়েছি, তাতে একটু বেশি খরচ হয়েছে। রামদত্ত খরচ দেখে বলল, "আর পারবো না আমি সংসার চালাতে।" তিনি হয়তো দিতেন অল্প, কিন্তু বলছেন বিশালভাবে। সে চিৎকার চেঁচামেচি, লাটুর মহারাজ গিয়ে কাঁদতে, কাঁদতে শ্রীরামকৃষ্ণদেবকে বলছে, "এইমাত্র রামদত্ত খাতাটা ছুঁড়ে দিয়ে বলে গেল, আর পয়সা কড়ি দেবে না। সংসার চলবে কি করে?" ঠাকুর বলছে, "এরে কি হবে রে, নরেনকে ডাক। নরেন, তুই যদি গাছতলায় নিয়ে গিয়ে যেখানে রাখবি সেখানে থাকবো। কিন্তু এই যে রামদত্ত এরকম বলে গেল, কি করে চলবে? সে নাকি আর পয়সা দেবে না বলছে।" সেই সময় এই কথা হচ্ছে, আলোচনা হতে, হতে গিরিশ ঘোষ এসে পৌঁছেছে। গিরিশ ঘোষ বলছে, "কি হয়েছে? এত চিৎকার কিসের?" লাটু ভয়, ভয় করে বলল যে, "রাম দত্ত এসেছিল, এইসব বলে গেছে। বলল খাতায় লেখা বেশি খরচ দেখেছি।" "খাতাটা নিয়ে এসো তো।" খাতাটা নিয়ে এসেছি। এসে দেখে বলছে, "ভিখিরির খাওয়া তার আবার হিসাব। একজন, একজন করে এসে ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুরের সেবায় এসেছে, তারা কি খাচ্ছে দুবেলা দুমুঠো, তার হিসাব রেখে তার খরচার জাবদা তৈরি করা? এ অডিট হচ্ছে নাকি কোনো কোম্পানিতে?" এইসব বলে খুব চিৎকার করলেন। তারপরে তিনি খাতাটা নিয়ে ছিঁড়ে একদম টুকরো, টুকরো করে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে বললেন, "গিরিশ ঘোষ যতদিন বেঁচে আছে, তার বাড়ির ইটগুলো যতদিন থাকবে, একটা, একটা করে ইট বিক্রি করে শ্রীরামকৃষ্ণ দেবের এই
সাধন তীর্থে সহযোগী সেবকদের সেবায় গিরিশ ঘোষের ওই বাড়িটার প্রত্যেকটা ইঁটকে খরচ করা হবে। সবাই চুপ করে গেল। নরেন দত্ত বললেন, শ্রীরাম ও কৃষ্ণদেব সকলের মধ্যেই তার শক্তি সঞ্চার করছেন, খালি একা নরেন দত্তের মধ্যে নয়। একদিন ডেকে শ্রীরাম ও কৃষ্ণদেব নরেনকে বললেন, তোকে সব দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিলাম, সমস্ত শক্তি দিয়ে আজ তোকে আমি সমস্ত শক্তির আমি দায়িত্বশীল করে তুলব। যাবার সময় শেষ হয়ে আসছে। নরেন দত্ত সমস্ত গুরু ভাইদের বললেন, তোমরা সবাই যার যা চাওয়ার পাওয়ার সব নিয়ে নাও। শ্রীরাম ও কৃষ্ণদেবকে তোমরা আর বেশি দিন পাবে না। তোমরা যার যা চাওয়ার পাওয়ার সব নিয়ে নাও, কারণ এই মানুষটার মধ্যে আমরা বেশি দিন আর পাবো না। সকলকে তিনি উদ্বুদ্ধ করতেন। আস্তে আস্তে শেষের দিকে শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন ডাকলেন, তার ঘরের মধ্যে ডেকে সমস্ত কিছু তাকে শক্তি তার মধ্যে দিয়ে দিব্য জ্যোতির দ্বারা ঐশ্বরীয় শক্তি শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে যা ছিল সেগুলি সব ভবতারিণীর কাছ থেকে যা তিনি পেয়েছিলেন সমস্ত স্বামী বিবেকানন্দের মধ্যে সঞ্চারিত করলেন। করে দেখছেন হাউ হাউ করে কাঁদছেন। নরেন দত্ত তার দিকে তাকিয়ে আছেন, আর নরেন দত্তের দিকেও তিনি তাকিয়ে আছেন। তার উচ্ছ্বসিত নয়নে স্বামী বিবেকানন্দ দেখছেন তার মধ্যে একটা বিদ্যুৎ সঞ্চারিত হলো, এমন শক্তি, সে শক্তি যেন কখনো তিনি অনুভব করেনি। বিদ্যুতের মতো শিহরণ জাগালো তার সমস্ত শরীরটাকে। শ্রীরামকৃষ্ণদেব কাঁদছে দেখে বললেন, কি হলো, আপনি কাঁদছেন কেন? তুই বুঝতে পারছিস না? বলছেন, হ্যাঁ পরিষ্কার বুঝতে পারছি। কি একটা শক্তি আপনার মধ্যে থেকে সমস্ত কিছু আমাকে আলোকিত করলো, শুধু নয় আমাকে বিশাল শক্তিশালী তৈরি করে দিল। তাতে কান্নার কি হলো আপনার? তখন বলছি, ওরে সমস্ত শক্তি যে আমার, তোকে সমস্ত সেই শক্তি দিয়ে আমি যে আজ ফকির হলাম, নিঃস্ব হলাম, তাই তো আমি কাঁদছি। তুই এই শক্তির দ্বারা জগতের জাতি সেবা তাকে করেন। শশী একবারে আপন মনে তাকে সেবা করছেন, খালি গায়ে শীতকালের মধ্যে তাকে যেভাবে সেবা করছেন। এবং শ্রীরামকৃষ্ণদেব দেখতেন শশীর কি কষ্ট, পায়খানা করছেন, বমি করছেন, ব্লাড ভমিটিং হচ্ছে, সমস্ত কিছু তিনি পাত্র করে সেগুলি ফেলে দিয়ে সেগুলি হাত পরিষ্কার করে আবার ঢুকছেন খালি গায়ে। একদিন শুয়ে রয়েছেন দিগম্বর অবস্থায়, শরীরটিতে কোনো বস্ত্র নেই শ্রীরামকৃষ্ণদেব। চাদর চাপা দিচ্ছেন, সেটি পড়ে যাচ্ছে, আবার সেগুলি নোংরা হয়ে যাচ্ছে। শশী গিয়ে সেগুলিকে ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে। শীতকাল শুকনোতে দেরি হয়, বারান্দায় গিয়ে সেগুলি মেলে দিচ্ছেন, আবার নতুন কিছু পোশাক দিচ্ছেন। হঠাৎ একদিন শীতের ঠান্ডা হাওয়া দরজা খুলতেই হু করে ঘরের মধ্যে প্রবেশ করছে। শশী মহারাজ পাত্রটি নিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকছেন, দেখছেন শ্রীরামকৃষ্ণদেব হামাগুড়ি দিয়ে দিয়ে দেয়ালের দিকে যাচ্ছে। দেয়ালের পাশে একটি হ্যাঙ্গার বা পেরেকের মধ্যে একটি চাদর ঝুলানো ছিল, সেটির দিকে যেয়ে সেই চাদরটিকে তিনি টানতে যাচ্ছেন। শশী সেখান থেকে দেখতে পেয়ে চিৎকার করে বলছে, এটা কি করছেন, আমাকে বলবেন তো। সেবকরা যেমন সেবা করে তেমন ভাবে শাসনও করে তার ছেলে মেয়েকে। কেন, সবই তো করে দেওয়া হচ্ছে, আপনি আবার নিজে গিয়ে ওখানে হুমড়াতে হুমড়াতে নিজের শরীর এই অবস্থাতে আপনি পারবেন? ওখানে গিয়ে কি আনতে যাচ্ছেন, আমাকে বললেই তো পারেন, আমি দিচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, না রে না, আমার জন্য নয়, শীতে তোর কষ্ট হচ্ছে, খালি গায়ে রয়েছি, তাই ওই চাদরটা তোর গায়ে দেবো বলে ওটা আনতে যাচ্ছিলাম। শশীর চোখ দিয়ে জল। গুরুর কি কৃপা তার প্রতি, তার কষ্টটাও তার অনুভব হচ্ছে। শুধু তার কষ্টে তিনি তার সেবা নিচ্ছেন তা নয়, সেবকের কষ্ট তিনি স্বয়ং গুরু সেটি দেখছেন, অনুভব করছেন এবং সেটিকে তিনি নিধন করবেন, তাই তিনি চাদরটি পাড়তে যাচ্ছেন। জোর করে তার গলায় কাঁধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন চাদরটিকে। শ্রীরামকৃষ্ণদেব এই ধরনের মানুষ ছিলেন। যেটি বলছিলাম, একদিন নরেন দত্ত দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে দেখতে পাচ্ছেন গভীর যন্ত্রণায় ছটফট করছেন শ্রীরামকৃষ্ণদেব, মৃত্যুমুখী, মৃত্যুর জন্য বোধহয় সময়ের অপেক্ষা। হঠাৎ সেই সময় তার মনের মধ্যে হঠাৎ আসলো, নিজে বলছেন না, নিজের স্বগতোক্তির মতো অন্তর থেকে বলছেন, আজ যদি তুমি একবার আর একবার শেষ সময় বলতে পারো তুমি রাম, তুমি কৃষ্ণ, একাধারে তুমি রামকৃষ্ণ রূপে এসেছো, তাহলে আমার বিশ্বাস হয়। আর তোমার পরীক্ষা বহু নিয়েছি, এটি শেষ পরীক্ষা আর নয়। এই কথাটি খালি মনে মনে ভেবেছেন, বলবেন
নয়। তিনি মনে মনে ভাবছেন, শ্রীরামকৃষ্ণদেব তার দিকে তাকিয়ে অনুভব করে নিয়েছেন নরেন দত্ত কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন। আরে নরেন, এখনো তোর বিশ্বাস পূর্ণ হলো না? এখনো তোর মনে হচ্ছে, এখনো তোর পরীক্ষা নিতে ইচ্ছে করছে? হ্যাঁ, আজও তোকে বলছি, ত্রেতাতে যে রাম এসেছিল, দ্বাপরে যে কৃষ্ণ এসেছিল, এই দেহে সেই রাম এবং কৃষ্ণ একাধারে, এই শরীরে তারাই রয়েছেন রে। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। নরেন দত্তের চোখ দিয়ে টসটস করে জল পড়লো। আর নয় ঠাকুর, তুমি জানতেন কি করে অন্তর্যামী আমি কি প্রশ্ন করতে চেয়েছিলাম, কি জানতে চেয়েছিলাম? আর পরীক্ষা নয়, এমনি আর কারো কাছে যাবে না, কারো পরীক্ষা কাছে সামনে দাঁড় করাবে না তোমায় অন্তত। ফিরে গেলেন নরেন দত্ত। তার ইচ্ছে যেন সমস্ত কিছু পূরণ করে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেব। গিরিশ ঘোষ এসেছেন, দেখছেন ঠাকুর আসলেই তাকে আগে ছটফট করতেন। গিরিশ খেতে ভালোবাসে, তাকে তামাক দাও, পান দাও, তাকে খাবার এনে দাও, ফাগুন দোকান থেকে কচুরি এনে দাও। বা এই বরানগর অঞ্চলে ফাগুর একটি কচুরির দোকান ছিল বিখ্যাত। সেই কচুরি খেতে খুব ভালোবাসতেন। লুচিটা খেতে মানা করতেন, পরোটা খাও, কচুরি খাও, কত ভালো ভালো কচুরি বানায় ও, আলুর তরকারিটা ঠিক দিয়েছে কিনা দেখো, এই সবগুলি বলতেন। গিরিশ ঘোষ আনন্দের সাথে খেতেন। কিন্তু গিরিশ ঘোষ শেষের দিকে না, শ্রীরামকৃষ্ণ দেবের ওই শরীর দেখতে খুব কষ্ট পেতেন। তিনি ঠাকুরকে একদম দেখতে পাচ্ছেন না। ওই শরীর কষ্ট খারাপ। তিনি ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরকে দেখতে আর যাননি এবং শ্মশানেও যাননি। তার বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণ দেব কখনো মরতে পারে না, সে কষ্ট পেতে পারে না, আমরা কষ্ট পেতে পারি। শ্রীরামকৃষ্ণ দেবকে দেবতার আসনে তিনি বসিয়ে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ দেব তাকে বলতেন, তাই বলতেন, পাঁচ থেকে পাঁচ আনা বিশ্বাসী গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষ একদিন খাওয়া দাওয়া হয়, যায় আসে, নিজে জলটা গড়িয়ে দিচ্ছেন, কাউকে জল দিতে দিচ্ছেন না। শ্রীরামকৃষ্ণ হুটরে হুটরে গিয়ে কুঁজো থেকে জলটা নিয়ে সেটা আঙুল দিয়ে দেখছেন সেটা ঠান্ডা আছে কিনা। সেই ভক্তকে তার ঠান্ডা জলটি তাকে খাওয়াতে হবে। গিরিশ ঘোষ বলছেন, এই কি করছেন? বললো, না রে, জলটা ঠান্ডা আছে কিনা দেখছি। গিরিশ ঘোষ সেই আকণ্ঠ পান করবেন, আমাদের প্রতিনিধি, সমগ্র মানব জাতির প্রতিনিধি, তাকে খাওয়াচ্ছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব শেষ সময়ে। এই ইতিহাস ইতিহাস নয়, বর্তমান ভবিষ্যতের কালাকালের এক বার্তা, যেন মানুষ তার সেই বার্তা নিয়ে বেঁচে থাকে। গিরিশ ঘোষ মাঝে মধ্যে আসেন, দরজার বাইরে থেকে হিসাবের খাতাটা দেখে বা খরচ কার কি লাগবে জেনে চলে যেতেন, পয়সা দিয়ে চলে যেতেন। এরকম করতেন, উপরে উঠতেন না, শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যেতেন না। শেষ সময় একদিন হঠাৎ তার মনে হলো খুব কষ্ট পাচ্ছেন বুঝি, দরজার সামনে যায়, দেখি দরজার সামনে দূর থেকে দাঁড়িয়ে আছে যাতে শ্রীরামকৃষ্ণ দেব তাকে না দেখতে পায়। আড়ালের মতো করে দাঁড়িয়ে আছেন, মুখটা দেখে ফেলেছেন শ্রীরামকৃষ্ণ, তাকিয়ে আছেন। শশী তখন তার ওই ব্লাড ভমিটিং পাত্রটা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ব্লাড ভমিট হচ্ছে, রক্ত বমি তার মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং গিরিশ ঘোষকে তিনি দেখে ফেলেছেন। দূর থেকে দেখে তিনি বলছেন, দেখো দেখো কি সব বেরোচ্ছে মুখ দিয়ে। শশী পাত্রটা ধরেছে, রক্ত মাখা বমিটা বেরোচ্ছে। আপনাদের মনে থাকবে, যাতে ছোঁয়াচে প্রমাণ না হয়, নরেন দত্ত এটাকে খেয়ে ফেলেছিলেন একবার। সেই ইতিহাস আপনাদের সকলেই জানা আছে। আজকে যেটা ঘটলো, সেদিনে গিরিশ ঘোষ করলেন, দাঁড়িয়ে আছেন দরজার কর্নারে, তাকে দেখতে দেখা দিতে চাইছেন না। তিনি দূর থেকে দেখেই কেমন আছে, মুখটা দেখেই চলে যাবেন, এরকম হঠাৎ দাঁড়িয়ে থেকে হঠাৎ গিরিশ ঘোষকে তিনি দেখে ফেলেছেন। গিরিশ ঘোষকে তাকিয়ে আর ওই ব্লাড ভোমেটেড পাত্রটা দেখে, শশী যেটা ধরেছে সেটা দেখে বলছে, দেখো দেখো, একে আবার বলে অবতার। আমাকে অবতার বলে মানে কে? এক হচ্ছে মরা কাটা ডাক্তার, সে হচ্ছে রামদত্ত, আমাকে অবতার মনে মানে। আর কে মানে? ওই থিয়েটার করে গিরিশ ঘোষ, আমাকে অবতার মনে মানে। আজকে দেখো আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে, আর একে বলে অবতার। যার মুখ দিয়ে এইসব বেরোচ্ছে সে আবার অবতার হয়। গিরিশ ঘোষ না আর থাকতে পারলেন না, চিৎকার করে সামনে চলে আসলেন, এসে বলে উঠলেন, আলবাদ বলুন, হাজার বার বলুন, অবতার অবতার অবতার। শুধু মানব জাতিকে উদ্ধার করার জন্য শ্রীরামকৃষ্ণ দেব অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়নি। পৃথিবীর সমস্ত জীব জগৎকে, কীট পতঙ্গকে, মাছ এবং জলের সমস্ত কীট পতঙ্গ, তাদের উদ্ধার করার জন্যও শ্রীরামকৃষ্ণ দেব।
এই রক্ত ভমিটিং এর পাত্রটি নিয়ে শশী পুকুরে ফেলে দিবে। সেখানে মাছগুলি, পোকা মাকড়, কীট পতঙ্গ তারাও এই খেয়ে তারা ধন্য হবে এবং তারা এই অবতারত্বের সন্ধান পেয়ে তারাও মুক্ত হবে। তারা জীব মুক্ত হবে। জীবনের তাদের মুক্তির সন্ধান দিতে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। শুধু মানব জাতিকে উদ্ধার করার জন্য নয়, এই কীট পতঙ্গ, মাছ, সমস্ত জীব জগৎ উদ্ধার হবে। তারাও শ্রীরামকৃষ্ণদেবের হাতে উদ্ধার হওয়ার জন্য এসেছে। অর্থাৎ এই রক্ত, বমি এগুলি ঈশ্বরের যেন স্বয়ং ঈশ্বরের এক একটি আশীর্বাদ স্বরূপ জীব জগৎকে ছড়িয়ে দেওয়ার জন্য তার আশা। এটি গিরিশ ঘোষ যখন বললেন শ্রীরামকৃষ্ণ হাসলেন, তার চোখ দিয়ে টস করে আস্তে আস্তে 16ই আগস্ট আসলো। শ্রীরামকৃষ্ণ দেবের শরীর চলে গেল। চলে যাওয়ার পরে তার দাও হবে, সেখানে গেলেন না। কে? গিরিশ ঘোষ গেলেন না, সকলে গেলেন। শশীকে টেনে রাখা যাচ্ছে না। এটি গাছের তলায় বসেছিলেন ওই বরানগরে, যেখানে তার দাহ করা হলো রতন বাবুর ঘাটের সামনে, সেই মহাশ্মশান, সেখানে দাহ করছে। সকলে দাহ শেষ। ত্যাগী সন্ন্যাসীরা জল ঢালছে, একে একে জল ঢালছেন। শশী মহারাজকে টেনে হিজড়ে লাটু মহারাজ টানতে টানতে নিয়ে গেলেন। চোখ দিয়ে জল টস টস করে পড়ছে। আরো বেশি করে জল ঢালো ঠাকুর। শ্রীরামকৃষ্ণ দেবের গরম তপ্ত শরীরটা শান্ত, স্নিগ্ধ, পবিত্র হোক। একটা বড় কলসিতে সমস্ত অস্থিগুলিকে নিয়ে তারা সকলে এগোলেন কাশীপুরের সেই বাড়িটিতে, যে রুমটিতে শ্রীরামকৃষ্ণদেব থাকতেন। সেই বাড়িতে তাকে সমাহিত করে রাখা হবে। কিন্তু কদিন থাকবে? 16ই আগস্ট, 17ই আগস্ট, 17ই আগস্ট থেকে 18ই আগস্ট, ওই মাসটির শেষ দিন পর্যন্ত ওই বাড়িটি ভাড়া নেওয়া ছিল। সত্যটি শেষ হবে। শশী মহারাজ তার সেবা করবেন। ওই ত্যাগী ভক্তরা, তারও লাটু, যারা যারা সংসার একবারে বাড়ি ত্যাগ করে এসেছিল, তাদের বাড়ি ফিরে যাওয়ার জায়গা তো আর নেই। কোথায় ফিরে যাবে? সুরেন মিত্র আজ্ঞা দিলেন, যে যার বাড়িতে ফিরে যাও। শ্রীরামকৃষ্ণদেব তার লীলা সাঙ্গ করে চলে গেছেন। আমাদের আর খরচা বাড়িয়ে তো লাভ নেই। উনি 80 টাকা করে ভাড়া দিতেন। সেই মাসটির ভাড়া দেয়া ছিল, তাই 31শে আগস্ট সেই ভাড়াটি তিনি মিটিয়ে দিয়েছেন। সবাইকে বললে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাও। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের এই স্মৃতি বিজড়িত জিনিসগুলি কোথায় নিয়ে রাখা হবে? বড় তোষকটা, সেটা তো নিয়ে যাওয়া যাবে না। সেটা বান্ডিল করে বেঁধে নিচে রেখে দেওয়া হলো। ঘরটা ছেড়ে দিতে হবে যেহেতু। আর 21শে আগস্ট পর্যন্ত ওরা ওই ঘরের মধ্যেই 1886 খ্রিস্টাব্দ ওই কলসিটাকেই ঠাকুরের অস্থি ভস্ম রাখা রয়েছে যেগুলি, সেটিকে নিয়ে তারা পুজো করত। এবং রাতের অন্ধকারে তারা অনেক নতুন নতুন জিনিস দেখলো। শ্রীরামকৃষ্ণ দেব ওখান থেকে যাননি। কখনো জঙ্গলে, কখনো পুকুর পাড়ে পূর্ণিমার রাতে, কখনো বা এদিক ওদিকে জ্যোৎস্না রাতে তাকে দেখা দিচ্ছেন, তিনি দর্শন দিচ্ছেন। এ দর্শন তার আগেও পাওয়া গেছে। তারা যখন ওই সাধন করছেন, খেজুর গাছের রস পাড়তে গেছেন, সাপকে নিয়ে তাকে তাড়িয়ে দিয়ে এসছেন, নিজের ওই বিছানা থেকে ছুটে গেছেন অসুস্থ শরীরে, সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে নয়। সেই সূক্ষ্ম শরীরে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সকলে অনুভব করছেন, বুঝতে পারছেন সেগুলি। কখনো সাদা কাপড়ে ঢাকা দিয়ে আসছেন, কখনো হেঁটে চলেছেন। কাশীপুরে তিনি যেন রয়ে গেছেন, এটা সবাই বুঝতে পারছেন। তাই ওটি ছাড়তে চাইছিলেন না, কিন্তু সুরেন মিত্তিকে তো জোর করা যায় না। প্রতি মাসে 80 টাকা তিনি দিতেন শ্রীরামকৃষ্ণ দেবের জন্যই। তিনি চলে গেলেন, আর কেন দেবেন? তাই সবাই তাকে আর জোর করেন। কিন্তু এই জিনিসপত্রগুলি যেগুলি শ্রীরামকৃষ্ণদেব ব্যবহৃত, মা স্তব্ধ হয়ে গেছেন। মা কালী গো কোথায় গেলেন বলে সেই দিনে তার কান্না যে বন্ধ হয়েছিল আর থামেনি। আর তাকে কেউ কান্নায় তাকে দেখতে পাননি। কিন্তু নিশ্চুপ হয়ে গেছেন একটা শরীর। বলরাম বসু পরিবার থেকে তাকে নিয়ে যাওয়া হলো বলরাম বসুর বাড়িতে। 21শে আগস্ট ছেলেরা সমস্ত ওই অস্থি ভস্মকে নিয়ে বলরাম বসুর বাড়িতে নিয়ে আসা হলো। সেখান থেকে কথা হলো
রাম দত্ত বললেন, ঠাকুর আমার বাগান বাড়িতে গিয়েছিলেন কাঁকুর গাছে। ঠাকুরের ওই সমস্ত অস্থিভস্ম আমরা সমাহিত করব আমার বাগান বাড়ি। অর্থ সম্পন্ন মানুষ, বাকি সব তো ভিখিরির দল। নরেন দত্তর ইচ্ছে নাই, বাকি সব সন্ন্যাসীদের ইচ্ছে নাই যে এই হা ঘরে ছেলেগুলি যারা গরিব বাড়ি থেকে এক একজন এসেছে তাদের জায়গা কোথায় একটা আশ্রম করে সেখানে সমাহিত করবে। যখন ঠাকুর সেখানে গেছেন রামদত্ত চাইছেন আর এই মরার কাঠগুলিকে নিয়ে ছাইগুলিকে নিয়ে সবাই বলবে দেখো শ্রীরামকৃষ্ণদেব এমন একটা ভক্ত সঙ্গ তৈরি করে গেল, তার শরীর যাওয়ার পর তারা ছাইটাকে নিয়েও মারামারি করছে। মা সেটি বলেছিলেন, দেখো অমন সোনার মানুষটাই চলে গেল আর তোমরা সব ছাই নিয়ে নিজেরা মারামারি করছো। তখন নরেন দত্ত যেটি বলবে সেটা সবাই শুনে নেবে। ওরা ছাড়তে চাইছিল না ওই অস্থি কলসটিকে। তখন রামদত্ত জোর করেছেন, সমাধান করলেন নরেন দত্ত। বললেন উনি যখন চাইছেন এটা নিয়ে আর কোনো ঝামেলা করে না, উনিও তো ঠাকুরের ভক্ত, আর যে কোনো একটা জায়গায় তো ঠাকুর সমাধিস্থ হলেই হবে। ঠাকুর তো ওখানে গিয়েছেন ওর বাগান বাড়িতে, আর ঝামেলা করো না, তোমরা দিয়ে দাও। সেইটা দেওয়ার পরিকল্পনা হলো। 23শে আগস্ট জন্মাষ্টমী পড়েছিল সে বছর। জন্মাষ্টমীর দিনে নিত্য আবির্ভাব তিথি এখনো পালিত হয় কাঁকুরগাছিতে। 1886 খ্রিস্টাব্দ 23শে আগস্ট জন্মাষ্টমীর দিনে সব পরিকল্পনা হয়ে গেল। রাম দত্তের বাড়িতে, ওই বাগান বাড়িতে কাঁকুরগাছি যোগদানে কীর্তনের দল সহকারে সকালবেলায় রওনা দেওয়া হবে 8টার সময়। কাঁকুরগাছিতে তাকে সমাধিস্থ করা হবে, সমাহিত করা হবে এই কলসটি, অস্থি কলসটিকে। সেই পরিকল্পনা করা হলো। এদিকে স্বামী নীরঞ্জনানন্দজি, শশী মহারাজ, যোগানন্দজি, প্রেমানন্দজি তারা তখন সব নিজের নিজের নামে, তখন তো রাম হয়নি। এদিকে কাশীপুরের কথা আপনাদের মনে আছে, বুড়ো গোপালের ইচ্ছেতে সাধু সেবা করার জন্য তিনি একদিন ইচ্ছে প্রকাশ করলে গঙ্গাসাগর যেতে চাইছিলেন। গঙ্গাসাগরের তীর্থযাত্রীর জন্য বাবুঘাটে তিনি বেশ কিছু সেবা করার ইচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, এর থেকে ত্যাগী সন্ন্যাসী আর কোথায় পাবি? 12টি গেরুয়া 13টি এনেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছিলেন রুদ্রাক্ষের মালা আর 13টি গেরুয়া বস্ত্র, সেগুলি নিয়ে এসেছিলেন সেদিনে। শ্রীরামকৃষ্ণদেব সকলের হাতে একটি করে দিয়ে দিয়েছিলেন, খালি গিরিশ ঘোষেরটি আলাদা রাখা ছিল। এই 12 জন পার্ষদকে ত্যাগী সন্ন্যাসীদের একত্রিত সঙ্গীবদ্ধ করে শ্রীরামকৃষ্ণদেব সেদিনে বলে দিয়েছিলেন নরেন দত্তকে, এদের দায়ভার তোর হাতে দিয়ে গেলাম, তুই এদেরকে রক্ষা করিস। শিবনাথ শাস্ত্রীর একটি কথা মনে পড়ে। শিবনাথ শাস্ত্রী একটি কথা বলতেন, এই মানুষটা সব ভালো। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি বলছেন, এই মানুষটা সব ভালো, সাংগঠনিক ক্ষমতা একদম নেই। একটা সংগঠন তৈরি করতে কিভাবে হয় সেটা মানুষটা জানে না। এখন শিবনাথ শাস্ত্রীর কথা মনে পড়লে, এখন আমরা রামকৃষ্ণ সংঘের দিকে তাকালে, যে সংঘকে দেখে, যে সংস্থাগুলোকে দেখে শিবনাথ শাস্ত্রী সেগুলো বলেছিলেন আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজ, এই যে সমাজগুলির কথা তিনি দেখে বলেছিলেন সংঘবদ্ধ একটি সমাজ, সেগুলি আজ কালের প্রবাহে কোথায় যেন গতি হারিয়ে ফেলেছে, কোথায় মুখ পুড়ে পড়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব কেন্দ্রিক এই পার্শ্বদের দ্বারা তৈরি স্বামী বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ সংঘের যাত্রা তিল তিল করে বহুমুখী হয়ে এক নদী থেকে শত নদীতে প্রবাহিত হয়ে চলেছে। সে ধারা বন্ধ হওয়ার নয়, সে ধারা থামার নয়। অবশেষে নিরঞ্জনানন্দজির নেতৃত্বে, স্বামী যোগানন্দজির নেতৃত্বে, শশী মহারাজের নেতৃত্বে রাতের অন্ধকারে তারা ওই কলস থেকে ভালো ভালো কিছু অস্থি আলাদা পাত্রে সংরক্ষিত রেখে বলরাম বসুর ঠাকুর ঘরে রেখে দিয়ে গেল জগন্নাথের পাশে, তার পুজো হতে থাকবে। রামদত্তকে বুঝতেই দেয়া হলো না, সেই অস্থি ভাগ হয়ে গেল এবং যথারীতি জন্মাষ্টমীর দিনে 23শে আগস্ট সেই পাত্রটি 1886 খ্রিস্টাব্দে মিছিল সহকারে কীর্তন সহযোগে রামদত্তের বাগান বাড়িতে কাঁকুরগাছিতে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হলো। এদিকে একটি পাত্রে বলরাম বসুর বাড়িতে সজাগবে সেই কলসের আরেকটি পাত্র, সেটি যেন তিল তিল করে ওই তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, সেই রকম ভাবেই তার যেন সমাহিত পরবর্তীকালের
আত্মারামের কৌটো রূপে যেটি আত্মপ্রকাশ করবে, সেটি বলরাম বসুর বাড়িতে ২ মাস ব্যাপী পুজো হওয়ার ব্যবস্থা করা রয়ে গেল সেই ঠাকুর ঘরে। এদিকে কীর্তন সহযোগী রাম দত্তের বাড়িতে পৌঁছালো সেই কাঁকুড়গাছিতে। সেখানে সমাধিস্থ করা হচ্ছে ঠাকুরকে। যেই জায়গাটিতে ঠাকুর প্রথমে গিয়ে বসেছিলেন, সেখানে গর্ত খোলা হচ্ছে। সেই গর্ত খুলে সেই কলসটিকে ধীরে ধীরে সমাহিত করা হবে, সমাধিস্থ করা হচ্ছে। সমস্ত তোড়জোড় কীর্তন সহযোগে জয় শ্রী রামকৃষ্ণদেব বলতে বলতে যখন কলসটিকে সেখানে সমাহিত করা হয়েছে, এবারে বাইরে থেকে যে মাটিগুলি চুর করে রাখা ছিল, সেগুলি আস্তে আস্তে ওই গর্তটিকে বুঝিয়ে দিয়ে সমাহিত করা হওয়ার শেষ কাজটি চলছে। যখনই মাটিগুলি কোদালে করে ওই গর্তের মধ্যে কলসিটির উপরে দেয়া হচ্ছে, শশী মহারাজ হাউ হাউ করে চিৎকার করে কেঁদে উঠলেন। চিৎকার করে বললেন, এ কি করছো তোমরা? ঠাকুরের শরীরে যে লাগছে, ঠাকুরের শরীরে এইভাবে মাটিগুলি চাপিয়ে দিচ্ছ কেন? তোমরা আসতে দিতে পারো না? ঠাকুরের কষ্ট হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো না? আমার ঠাকুর কষ্ট পাচ্ছে। সকলেই শশী মহারাজের হাউ হাউ করে কান্নার মাঝে সকলেই ডুগরে ডুগরে কেঁদে উঠলেন। শ্রীরামকৃষ্ণদেব কাঁকুরগাছি জগদ্দানে সমাহিত হলেন তিনি। আর বাকি অংশ অপেক্ষায় রইল ভাবী কালের বরানগর, আলমবাজার, বেলুর মঠের যাত্রার জন্য। আজ আমার মনে হয় সময় বলছে এখানেই থেমে যাওয়া উচিত। আপনাদের ইচ্ছা, আমার ইচ্ছা, এটা কন্টিনিউ হবে। তবে এর পরের অনুষ্ঠানটি কিন্তু পুজোর পরে হবে। এটুকু আগে থেকে বলে রাখলাম। আমার আমার এর মধ্যে অনেকগুলি লেকচার রয়েছে, অনেক বিভিন্ন জায়গাতে। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এত বড় ইতিহাসকে ছোট করার জায়গা আমার ছিল না। আমি অনেক কিছু বাদ দিতে দিয়ে এগোচ্ছি। এখনো বরানগরে প্রবেশই করতে পারিনি। এরপরে আমরা বরানগরে যাব। বরানগর থেকে আলমবাজারে যাব। তারপরে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যাব। তারপরে অবশ্যই বেলুড় মঠের ইতিহাসের ইতিহাস হয়ে আপনাদের সাথে সাক্ষাৎ বহন করব। এটি আমার ইচ্ছা, আপনাদেরও আশা করি মনোবাঞ্ছা, ইচ্ছা পূরণ করার প্রয়াসী থাকবো। সকলে ভালো থাকবেন। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ। প্রণাম দাদা। একটা কথা মনে হচ্ছিল, স্বামীজির এত শেষ সময়তে গিয়েও কি সংশয়ী মনটা স্বামীজির জন্য কি খুব ভালো লাগছে? জোরে বলুন। বলছি, স্বামীজির মতো শিষ্যর কাছ থেকে ঠাকুরের একেবারে অন্তিম সময়েও যে স্বামীজির মধ্যেই সংশয় যে আবার যদি একবার বলো, এটা যেন একটা কেমন লাগছে। এটার কারণটা একটু অন্তরে প্রবেশ করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে স্বামীজিকে ঠাকুর এনেছিলেন কোথা থেকে? তিনি সপ্তঋষির এক ঋষি, তাই তো? তাকে তিনি এনেছেন এবং ক্ষণিকের একটা জাগরণ ৩৯টি বছরের বয়স নিয়ে তিনি এসেছিলেন। ঠাকুর তাকে চিনিয়ে দিয়েছিলেন তার স্বরূপটা। প্রথমে আপনার মনে থাকবে দক্ষিণেশ্বরে যখন তার প্রথম যাতায়াত শুরু হয়েছিল, তার মাথায় একটু পাটা ছুঁয়ে দিয়ে তার স্বরূপটা চিনিয়ে দিয়েছিলেন। এবং আস্তে আস্তে বহুবার ঠাকুরকে নিয়ে তিনি পরীক্ষা করেছেন, তার নিজের প্রয়োজনে নয়, সেটা জগৎ সমাজে তার পরিচিতি আসল রূপটা পৌঁছে দেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণদেবকে নরেন দত্ত চিনবেন, জানবেন, এটা তিনি যেন আমাদের প্রতিভু হয়ে এই কাজগুলি সব করে গেছেন, আর কিচ্ছু না। স্বামী বিবেকানন্দের মতো মানুষের প্রয়োজন ছিল না তাকে পরীক্ষা করে নিয়ে তাকে বাজানো। তিনি বিজ্ঞানসম্মত মানুষ বলেই তিনি ঈশ্বর বিশ্বাসীর থেকেও আগে, সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছেন বাস্তব কেন্দ্রিক মানুষ, স্বামী বিবেকানন্দ। আজকে রামকৃষ্ণ ভাবধারার প্রাসঙ্গিকতা সেখানেই, যেখানে একটি অতি আধুনিক, অতি বৈজ্ঞানিক, অতি বাস্তব চিন্তার একটি প্রতিষ্ঠান, সেটি আর কোনো প্রতিষ্ঠানের সাথে তার কোনোভাবেই কম্পেয়ার করা চলে না। এই কারণে অতি বৈজ্ঞানিক, অতি আধ্যাত্মিক এই সংস্থাটির নাম বাস্তব কেন্দ্রিক এবং সত্যতা ধরে রাখার একটি কেন্দ্র। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক শ্রীরামকৃষ্ণদেব সংঘ, এই রামকৃষ্ণ মিশন। সেখানে স্বামী বিবেকানন্দ বাজিয়ে নিয়েছেন আমাদের
ভাবি কালকে সেই সন্ধ অবকাশ দূর করার জন্য। এটুকু মাথায় রাখবেন। আপনাকে তুহিনা দেবী একটা কথা বলছি, আপনার স্মরণ থাকবে, আপনি এই জগতের মানুষ, গান করেন, তাকে নিয়ে চর্চা করেন, এটুকু জানবেন, তিনি না বুঝিয়ে দিলে কখনো আমরা বুঝতে পারি না, এটি স্বাভাবিক। এবং কখনো কখনো ঈশ্বর নিজে এসে বুঝিয়ে দেন। আসলে শ্রীরামকৃষ্ণদেব মানুষ ছিলেন কি দেবতা ছিলেন? স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছেন, তিনি মানুষ ছিলেন কি দেবতা ছিলেন, তোমরা নিজেদের মতো করে ভাবো নাও। তবে যে তাকে একবার পুজো করেছে, একবার নমস্কার তুমি যদি করো, সেই মুহূর্তে তুমি সোনা হয়ে গেলে, তুমি দেবতা হয়ে গেলে। আসলে শ্রীরামকৃষ্ণদেব মানুষ ছিলেন কি দেবতা ছিলেন? সারদানন্দজি তার লীলা প্রসঙ্গে লিখেছেন, নিত্যাত্মানন্দজি তার 16টি খণ্ড সীমদর্শনে, সেখানে চতুর্দশ খণ্ডে তিনি অসাধারণভাবে বলছেন, দেব মানব, একটি মানুষকে দেবতা হতে গেলে কিভাবে জীবনযাপন করতে হয়, শ্রীরামকৃষ্ণদেব তার সন্ধান দিতে পৃথিবীতে এসেছিলেন। তাই মানুষের সমস্ত গুণগুলি নিতে নিতে, ভালো মন্দ সমস্ত গুণগুলি নিতে নিতেই তাকে এগোতে হয়েছে তার অবতারত্বের প্রমাণ দেওয়ার জন্য। আবার অবতারকে মানুষ হয়ে আসতে হয়েছে, তাকে দেবতা, বা যখন দেবতা মানুষ হয়ে আসেন তখন তাকে অবতার রূপে মানুষ চিনতে পারে। তাই দেব মানব তাকে বলা হয়। মানুষকে দেবতা হতে গেলে আর মানব দেবতাকে মানুষ হতে গেলে কিভাবে তার সংযোগটি সাধন করতে হয়, সেটাই শ্রীরামকৃষ্ণদেব তার ডেফিনেশন। তাই নরেন দত্ত আমাদের কাছে এর সত্যতা প্রমাণ করার জন্যই নরেন দত্তের আসার প্রয়োজন ছিল। রানী রাসমণিকে সত্যতা প্রমাণ করার জন্যই, মা ভবতারিণী আছেন কিনা, ঈশ্বর আছেন কিনা রানী রাসমণির থ্রুতে, যেমন শ্রীরামকৃষ্ণদেবকে তার সাধন তীর্থটি সম্পূর্ণ করতে হয়েছে, আজকে স্বামী বিবেকানন্দকে আমাদের প্রতিনিধি হয়ে এই প্রশ্নগুলি করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবকে আসলে আমরা তখন ভাবিকালের মানুষ হিসাবে অপেক্ষামান। এ ভাবি সমাজ কি পাবে? তারা কি দেখেছেন শ্রীরামকৃষ্ণদেবকে? দেখেননি। দেখছেন স্বামী বিবেকানন্দের চোখে, তার ভাষায়, তার চিন্তায়। তাই এটি প্রয়োজন ছিল আমাদের স্বার্থে। প্রণাম দাদা, ধন্যবাদ। দাদা বলছি, আত্মারামের কৌটোতেও তো দাদা স্বামীজি একটা সংসার করছিলেন না? স্বামীজি একবার আত্মারামের কৌটোতে আপনি আছেন কিনা ঠাকুর, সেইটা হিসাবেও You তো are right. একবার সংসার হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। যদি ওই একজন, গোয়ালিয়রের রাজা এসে একবার গোয়ালিয়র রাজাকে আচ্ছা, 3 দিনের দাদা মধ্যে ভাই। তিনি যদি আসেন, তাহলে বুঝবো তুমি সত্য, না হলে তুমি সত্য নয়। এবং তিনি এসেছেন খালি নয়, দূর থেকে এসে বেলুড় মঠকে প্রণাম করে তিনি গেছেন, এটা হয়েছে। তার মানে সত্যতা, তারপরেও কি প্রমাণ, এগুলো কি এতগুলো প্রমাণ হয়ে যাওয়ার পরেও আপনারা কি বলবেন? শ্রীরামকৃষ্ণদেবকে তিনি নিজে দেখেছেন চিকাগো বক্তৃতার আগে, তার সাথে কথা বলেছেন, ঝগড়া করেছেন, মাদ্রাজে একটা জায়গাতে, একটা বাড়িতে, যার বাড়িতে রয়েছেন, শ্রীরামকৃষ্ণদেবকে তিনি বলছেন যে তার সাথে যুদ্ধ করছেন, রীতিমতো ঝগড়া করছেন, আমি পারবো না, পারবো না, পারবো না, বলে তোর হার করবে, তোকে যেতে হবে পাশ্চাত্যে যাওয়ার জন্য। তার পাশের বাড়িতে রুমে যে ছিল, তার পরের দিন কার সাথে ঝগড়া করছিলেন? আপনার রুমে তো কেউ ছিল না, আপনি তো একা বিছানায় ছিলেন। তখন বলছেন ওটা আপনি বুঝবেন না। তারপরে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তার সাথে রোজ ঝগড়া করে, এবং পাশ্চাত্যে দাঁড়িয়েও। এত কোথায় নিয়ে এসে হাজির করলে আমাকে, রোজ রোজ নতুন নতুন প্রসঙ্গ কোথায় পাবো? সপ্তাহে তিনি 11খানা করে লেকচার দিতেন, কোথায় এত লেকচারের সাবজেক্ট কোথায়? আমরা একটা করে লেকচারের সাবজেক্ট খুঁজি আর আনন্দের সাথে আপনাদের প্রচার করি, তার মধ্যে অনেক কিছুই একই ঘটনা বারবার এসে যায়। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে যদি 11খানা করে লেকচার দেন, প্রতিদিন নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন তথ্য কোথায় পাবেন? একদিন ঠাকুরের সাথে একদম সরাসরি যুদ্ধ, যে ঘরে রয়েছেন হোটেলে, সেখানে বলছেন যে আমি পারবো না, কাল থেকে আর পারবো না, আমি কোথায় নতুন নতুন এত সাবজেক্ট পাবো? হ্যাঁ, তুমি আমাকে কি বিপদে ফেললে? ঠাকুর বলছি কেন, এটা তো বলিসনি, ওটা তো বলিসনি, ওটা বলবি, কালকে ওইটা বলবি, সেটা বলবি, ঠাকুর সব বলে বলে দিয়ে যাচ্ছে। তাহলে ঠাকুরের প্রয়োজনীয়তা তার স্বার্থে, ভাবি কালের স্বার্থে, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সাথে যুক্ত হন, বা এই ভাবধারাকে আপনি বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্যতা যদি আপনার মনের মধ্যে আসে, তখন আপনাকে অবশ্যই এগুলোকেও আপনার সাথে সাথী করে নিয়েই এগোতে হবে। তবেই এই ভাবধারার সার্থকতা, আপনার বিশ্বাসযোগ্যতার সার্থকতা, সেগুলি এক জায়গায় মিলিত হবে আমার মনে হয়।
সুস্বাস্থ্য ও গবেষণার দীর্ঘ হোক, সফল হোক, এই প্রার্থনা জানাই দিব্যতয়ী শ্রীচরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। এখন দিব্যত্রয়ীর উদ্দেশ্যে ও শ্রীযুক্ত গোপেন্দ্র চৌধুরী মহাশয়ের সকাশে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের সংঘের দিদি ভাই মৌসুমী মজুমদার। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে অতুমি লুণ্ঠিত প্রণাম জানাই। দাদাকে আমার শ্রদ্ধা প্রণাম। অপূর্ব মনোমুগ্ধকর একটা শুনলাম, সন্ধ্যা কাটলো। উপস্থিত সকল দাদা দিদিদের আমার প্রণাম। আমি একটি ঠাকুরের গান নিবেদন করছি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারার হৃদি গগন ভরে, ধ্রুব তারার হৃদি গগন ভরে। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। ভব পারাবারে তুমি পারের তরে, ভব পারাবারে তুমি পারের তরে। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন। তব বাণী দিল চির শান্তি বাড়ি, তব বাণী দিল চির শান্তি বাড়ি। জগতের বেদনায় দিলে নব চেতনা, জগতের বেদনায় দিলে নব চেতনা। পরমানন্দ তুমি দিশারি, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। দাদা আমার প্রণাম নেবেন, সকলকে আমার প্রণাম। ভালো থাকবেন, আবার দেখা হবে।